সুপ্রিয় দর্শক মণ্ডলী, ফ্রন্টলাইন দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সবাইকে। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে রয়েছেন রহিম হোসেন প্রিন্স, সাধারণ সম্পাদক সিপিবি। অনেক ধন্যবাদ প্রিন্স ভাই আপনাকে। এরপরে রয়েছেন ডাক্তার জাহিদুর রহমান, সবাই তাকে চেনেন, শিক্ষক ও রাজনৈতিক বিশ্লেষক। আপনাকে ধন্যবাদ। আজকে বিষয়টা হচ্ছে 1 বছর হয়ে গেল, অধিকার হারা বাংলাদেশিরা বা বাঙালিরা কি অধিকার ফিরে পেয়েছে? রহিম হোসেন প্রিন্স, আপনার কাছেই প্রথম জানবো। আচ্ছা, ধন্যবাদ আপনাকে মতি ভাই, আর জাহিদ ভাইকে তো ধন্যবাদ, শুভেচ্ছা, এবং যারা শুনছেন ধন্যবাদ জানাই। না, আপনি তো আপনার অনুষ্ঠানে আসাটাও আমাদের কাছে এক ধরনের, আমি তো ব্যক্তিগতভাবে গৌরবেরও মনে করি, এবং আপনি অন্যদের মতো না, সরাসরি যে জায়গায় আনেন মানুষের যেটা শুনতে চাই সেই কথাও বললেন। এখন যদি খুব সৎভাবে বললে, প্রশ্নটা তো আমারও, আচ্ছা, উত্তর আমাকে দিতে হ্যাঁ অবশ্যই দেই বলি, কিন্তু যদি বলেন এই প্রশ্নটা প্রতি মুহূর্তেই মানে আমাদেরকে একেবারে ঘোরাফেরা করছে, এবং আমি বলি যে একটু কুরে কুরে খাচ্ছে এই অর্থে, কারণ আমরা দীর্ঘদিন ধরে যে লড়াই করছিলাম, 1 যুগেরও বেশি সময় ধরে, তা তো ছিল মিনিমাম আমরা আমাদের অধিকারটা ফিরে পাবো, সেইটাই। তাহলে 1 বছরের মাথায় এসে সেই প্রশ্ন সামনে আসছে। এখন এইটাকে আমি ছোট ছোট করে যদি অন্যদিকে না যেয়ে 2-3টা ভাগ করি, কারণ প্রথম ভাগ যে একটা অধিকার ছিল, আমরা দীর্ঘদিন ধরে ভোটাধিকার বঞ্চিত ছিলাম, যে কারণে 2014-র পর থেকে আন্দোলন একটা উত্তাল আন্দোলন, এবং সেই দিকে এটা ঘটলো। কিন্তু আজকে 1 বছর পরে এসে হয়তো একটা সাধারণভাবে আলোচনা হচ্ছে যেটা আমরা এখনও ডিসেম্বর আমাদের দাবি, কিন্তু হয়তো ফেব্রুয়ারিতে হবে বলছে। আমি কোনো নেগেটিভ না বলেও বলি, হ্যাঁ, কারণ যেহেতু নির্বাচন কমিশনের হাতে সময় আছে, তারা ঘোষণা করবে, সেটা হয়তোবা। আমি হয়তোবা এই জন্য বলতে হচ্ছে, কারণ সরকারের পক্ষ থেকে যখন বলা হলো ডিসেম্বরের মধ্যে প্রস্তুতি সম্পন্ন করতে, তা ডিসেম্বর মানে যদি 31 তারিখে প্রস্তুতি সম্পন্ন হয়, তাহলে কিন্তু ফেব্রুয়ারিতে রোজার আগে দেখা মিলবে না। তা আমি আশা করি সেইখানে থাকবে না। আমি এই কথা বলতে চাই যে আশা করি সেপ্টেম্বর-অক্টোবরের মধ্যে যদি করে, তাহলে নভেম্বর বা ডিসেম্বরের প্রথম দিকে মিনিমাম 60 দিন আমাদের নির্বাচন কমিশন যেটা বলছে ঠিকই, এটা ঘোষণা দিলে হয়তো হবে। কিন্তু ওই জায়গাটা আমাদের প্রশ্ন যে অধিকার হারা মানুষের যদি নির্বাচনও ফিরে পেতে হয়, তাহলে তো ওই আগের মতো নির্বাচন না, কারণ নির্বাচন ব্যবস্থাটা ধ্বংস হয়ে গেছে। তা পুরো ব্যবস্থার পরিবর্তন করে নির্বাচন, আমি সহজ করে বললে ভোটে দাঁড়ানো এবং ভোট দেওয়ার সম অধিকার। নির্বাচনই কি শুধু অধিকার না, আমি আসছি পরে, আমি একটা বললাম, পরেরটা ছোট করেই আমি শেষ করি, যে আমি বলছি যে অন্তত পক্ষে এইটাই, তাহলে সেই জায়গাটাতে এখন আলোচনার মধ্যে ঢুকতে পেরেছে বলে আমার মনে হয় না, সুতরাং সেইটা হয়নি। এইবার আসি, আরেকটা বড় জিনিস ছিল ওই যে ওই সময়কালে, হ্যাঁ, মানুষের তো একটা মৌলিক অধিকার, অন্ন, বস্ত্র, চিকিৎসা, বাসস্থান, তার যে মিনিমাম চাকরির অধিকার, সে তো আছে, কিন্তু আমি যদি অন্য মাত্রায় বলি, ধরেন একটা ভয়ের যে রাজত্বটা ছিল, অন্তত পক্ষে আমি কিছু না হোক, না খেয়ে থাকলেও নির্ভয়ে করতে পারবো, কিন্তু এই সময় এসে আমরা দেখতে পাই যে অন্য ধরনের একটা ভয়ের রাজত্ব, তথাকথিত মব সন্ত্রাসের নামে, বা একটা অজানা ভয় প্রতি মুহূর্তে মানুষকে গিলে খাচ্ছে, যেটা আমাদের সরকারি পরিসংখ্যানগুলো দেখা যায়। তার মানে এইটাকে কিন্তু উদ্ধার আমরা করতে পারিনি। আর সবচেয়ে বড়, যত কথাই বলি না কেন, যেটা আমরা বলি যে ওই যে ভোট এবং ভাতের অধিকারের কথা, সেই জায়গাটা একটা তথ্যপাত্য তো সরকারকেই স্বীকার করতে হচ্ছে যে কি পরিমাণ মানুষ এই সময় কর্মহীন হয়ে গেছে, নতুন কর্মসংস্থানের খোঁজ নাই, নারীরা বেশি বেকারত্বে পড়ে গেছে, এবং দিন যত যাবে একেবারেই অঙ্ক করে বলছে আরও কলকারখানা বন্ধ হয়ে যাবে, বেকারত্বের জায়গায় যাবে, এবং নতুন কর্মসংস্থানের কোনো দেখা নেই। বরঞ্চ এখানে বাণিজ্যর যে এমবার্গো, তাতে করে আমেরিকান লাস্ট যে এমবার্গো, সেটা নিয়ে নানা কোশ্চেন উঠছে। আর একটা বড় কোশ্চেন উঠছে, তাদের সাথে কিভাবে ফয়সালা করছে আমরা জানি না, কিন্তু যতটুকু গতকাল আজকের পত্রিকায় খবর আসছে, তাতে সরকার এমন কতগুলো চুক্তির দিকে হয়তো বা যাচ্ছে শোনা যায়, যে সেটা দেখা যাবে চীন এবং অন্যরা বায়াস্ট হয়ে আরেক ধরনের নতুন সংকট হবে কিনা। তার মানে আমি 3টা কথাও যদি বলি, যে ভোটের অধিকারেও পূর্ণ দেখা মেলে নাই, এদিকে ভয়ের রাজত্বেরটা অবসান হয় নাই, মানুষের মিনিমাম কর্মসংস্থান সহ খাদ্যের অধিকারের জায়গাটাও মেলে নাই। আরেকটা ছোট কথাও যদি বলি, এত সবের বাইরেও এত বড় একটা গণ অভ্যুত্থানে যারা শহীদের মৃত্যুবরণ করেছে, আহত হয়েছে, তাদের তো মর্যাদা পুনর্বাসন চাই, কিন্তু যে লক্ষ লক্ষ কোটি মানুষ যে আশা নিয়ে এইটা করেছিল, আমার ধারণা তারাই আমরা রাস্তাঘাটে গেলে বলে হলোটা কি, আমাদের আকাঙ্ক্ষা পূরণ, তার যে মনের আকাঙ্ক্ষা সেটা কিন্তু পূরণ হয় নাই, এবং অন্তর্বর্তীকালীন সরকার সহ আমরাও পুরোটা দায় এড়াতে পারি না। মানে সবাই মিলে যেটা এইখানে করার কথা ছিল,
সেইটা আমরা এখনো পর্যন্ত সেই দেখাটা অধিকার ফিরে পাওয়ার দেখাটা মিলেছে বলে আমার মনে হয় না। অনেক ধন্যবাদ। আপনার কাছে আবার ফিরবো। জাহেদ, আপনার কাছে কি অঙ্ক মেলে? আমার কাছে খানিকটা মেলে। আমার কেন মেলে সেটাই আসছে। আপনি একটা প্রশ্ন করেছেন মাঝে প্রিন্স ভাইকে যে নির্বাচনে কি শুধু অধিকার কিনা। আমার কাছে নির্বাচনটাকে সব অধিকারের ভিত্তি বলে মনে হয়। আমি একটু বুঝি শেখ হাসিনা হয়ে উঠলেন কেন, মানে এই দানবে উনি পরিণত হলেন কেন? কারণ উনি আসলে নির্বাচন ছাড়া ক্ষমতায় থাকতে চেয়েছেন, প্লেন অ্যান্ড সিম্পল। এখন আপনি যখন নির্বাচন ছাড়া ক্ষমতায় থাকতে চান, আপনাকে কতগুলো কাজ করতে হয়। আপনি বিরোধী দলকে তীব্রভাবে দমন পীড়ন করবেন, তার জন্য আপনি তাকে ব্যবহার করবেন, রাষ্ট্রীয় বাহিনী লেলিয়ে দেবেন, আপনার দলকে আপনি মাস্তান বাহিনীতে পরিণত করবেন, আপনি বিচার বিভাগে হস্তক্ষেপ করবেন, কারণ তাকে আপনি এমন ভুয়া মামলা দিয়ে জেলে নেবেন, জেলে নিয়ে আটকে রাখবেন, জামিন দেবেন না, বিচার ব্যবস্থা ধ্বংস করবেন, আপনি নির্বাচন ব্যবস্থা ধ্বংস করবেন, কারণ আপনাকে তো একটা সাজানো হলেও একটা নির্বাচন করতে হয়। এরপরে যখন আপনি দেখলেন আপনার পায়ের নিচে মাটি নাই, একটা গণতান্ত্রিক ব্যবস্থায় পায়ের নিচে মাটি হচ্ছে জনগণের ভোট, ম্যান্ডেট, ওটা যখন নাই, তো পায়ের নিচে মাটি ছাড়া তো কোনো সরকার থাকতে পারে না। তাহলে সে সরকার করে কি, পায়ের নিচে অন্য মাটি আনার চেষ্টা করে, সে তখন একটা নেক্সাস তৈরি করে। সাম পলিটিক্যাল পিপল, তার সাথে ব্যুরোক্রেসি, সিভিল মিলিটারি, এবং তার সাথে ব্যবসায়ীদের একটা নেক্সাস তৈরি হয়, সেটা পায়ের নিচে মাটি হিসেবে আসে। এখন ও আপনাকে সমর্থন দিচ্ছে কেন? কারণ সে লুটপাট করতে চায়, সে 2 নম্বরে ব্যবসা করতে চায়। সে যখন এটা করে, এরপর সে টাকা সে দেশে রাখতে স্বাচ্ছন্দ্য বোধ করে না, কারণ কোন দিন কি পরিবর্তন হয়, হলে এই টাকার তো সোর্স হবে, এই টাকাটা এরপর পাচার হতে থাকে। ফলে একটা, আমি বলছি না নির্বাচন সব শুধরে যাবেই শতভাগ না, কিন্তু এগুলো এই প্রকট মাত্রায় আসলে যায় এই কারণে। শুধু তাই না, নির্বাচন যখন হবে না, তখন আপনাকে বিদেশি অনেক রাষ্ট্রের বায়না পূরণ করতে হবে, যেটা রাষ্ট্রের পক্ষে ক্ষতিকর হবে। আমরা দেখেছি ভারতকে এটা দিলে ভারত খুশি, চায়নাকে সেটা দিলে চায়না খুশি, আমেরিকাকে ওটা দিলে খুশি। উনি দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে, বিশেষ করে যে দেশটা সবচেয়ে বেশি সমর্থন তাকে করেছে, সেই ইন্ডিয়াকে তিনি যা ইচ্ছে সব দিয়ে দিয়েছেন। আমরা তালিকা ধরে দেখাতে পারি যে এটা করেছেন উনি। ইন্টারেস্টিংলি, এই শেখ হাসিনা 2008 সালে যখন ক্ষমতায় ছিলেন, তখন মনমোহন সিং যখন বাংলাদেশে আসলেন, তখন কথা ছিল বাংলাদেশের সাথে তিস্তা চুক্তি হবে, বাংলাদেশ ট্রানজিট দেবে। এ দুটো ইন্টারচেঞ্জেবল না, পানি আমাদের অধিকার, ট্রানজিট অধিকার না। কিন্তু সেই হাসিনা সরকারও কিন্তু যখন তিস্তা চুক্তি হয় না, ট্রানজিট চুক্তি সাইন করে নাই। 14 সালের পর শেখ হাসিনা ট্রানজিট, মানে এটা আসলে করিডোর দিলেন, এবং সরকারি কমিটি যতটুকু মাসুলের প্রস্তাব করেছিল তার 1/5 দিয়েছে। তাহলে খেয়াল করি আমরা, পোস্ট 14 যখন এই সরকারের নিচে মাটি নাই, পায়ের নিচে মাটি নাই, তখন এভাবেই আপনি আসলে দাসে পরিণত, এবং ক্রমে তিনি বাংলাদেশকে ভারতের কলোনিতে পরিণত করেছেন। আমি ধরে দেখাতে পারি, চায়নার অর্থ সাহায্যে অপ্রয়োজনীয় প্রকল্প নেওয়া হয়েছে। পদ্মা সেতুর যে রেল সংযোগ, আমরা অনেকেই জানি না, সেতুর ব্যয়ের চাইতে ওইটা আরো বড় প্রকল্প, ওইটা এখনই 42,000 কোটি টাকার প্রকল্প। অর্থনীতিবিদরা হিসাব করে দেখিয়েছেন যে এই রেল যে ট্র্যাক পুরো ঢাকা থেকে মোংলা পর্যন্ত, এটা কোনোভাবেই ভায়াবল না, কিন্তু এই প্রকল্পটা নেওয়া হয়েছে কারণ আপনার চায়নাকে খুশি করতে হবে। কর্ণফুলী টানেল লস করছে, অপ্রয়োজনীয় প্রকল্প, কিন্তু নেওয়া হয়েছে। সো এই ঘটনাগুলো ঘটে। সেই কারণে আমি বলছি, নির্বাচনের অধিকারটা যদি আমরা এনশিওর করতে পারি, পৃথিবীতে যথেষ্ট এম্পেরিক্যাল এভিডেন্স আছে, ত্রুটি আছে। প্রিন্স ভাইরা দীর্ঘদিন থেকে নির্বাচনের ভেতরে ঢুকে অনেক খুঁটিনাটি ইস্যু নিয়ে কথা বলছেন, টাকার খেলা আছে, সুষ্ঠু নির্বাচনেও তো আসলে অনেক অনিয়ম আছে, অ্যাগ্রি। এগুলো নির্বাচনী ব্যবস্থার মধ্য দিয়ে ধাপে ধাপে চেঞ্জ হবে, এটা শতভাগ সহজে পারা যাবে না। সেই কারণে আমি মনে করি নির্বাচনের অধিকারটা যদি আমরা এনশিওর করতে পারি, তাহলে আমাদের অনেক অধিকার ধাপে ধাপে নিশ্চিত হয়ে যায়। সেই কারণে এখন বর্তমান পরিস্থিতির কথা যদি বলেন, আমরা যে জায়গায় আছি, এই লেভেলের খানিকটা কেওস তো প্রত্যাশিত ছিল, আমি অপ্রত্যাশিত বলে মনে করি। এবং এখনও আমাদের কেওস তিউনিশিয়া লেভেলে চলে যায় না যে আমরা একেবারে বিভৎস হয়ে গেছি, ইজিপ্টের অবস্থায় চলে যায় নাই। এখন পর্যন্ত আমরা মোটা দাগে ইলেকশনের দিকে যাচ্ছি। কেউ ইলেকশনে যাব কি যাব না, এটা না হলে যাব না, ওটা চাই, এটাকে পলিটিক্যাল চাপ হিসাবে হলে সবচেয়ে ভালো। কিন্তু এটাকে ইলেকশনকে ম্যানিপুলেট করা, মানে পিছিয়ে দেওয়া বা পোস্টপোন করার জন্য যদি হয়, সেটা একটা প্রবলেমের ব্যাপার। কিন্তু যতক্ষণ পর্যন্ত এটা গণতান্ত্রিক চাপের কৌশল, ততক্ষণ পর্যন্ত আমরা এখনো মনে করি সঠিক ইয়েতে আছে। আর আমি একটা কথা বলে আপাতত, কিন্তু আমরা তো যুক্তিহীন আচরণ দেখছি প্রতিনিয়ত। এখন যুক্তিহীন আচরণটাকে আমরা যদি পলিটিক্যাল রেটরিক হিসেবে দেখি, এখানে দুটো ইস্যু আছে। প্রিন্স ভাইরা রাজনীতি করেন, রাজনীতিবিদদের বিশেষ করে যারা বুর্জোয়া পলিটিক্স করেন, তাদের মধ্যে প্রচুর রেটরিক থাকে।
ধরুন আমি বলছি এটা ছাড়া আমি একটা উদাহরণ দিই স্পেসিফিক, বাংলাদেশের লোয়ার হাউসে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের আলাপ ছিলই না, সংবিধান সংস্কার কমিশনও এই প্রপোজাল দেয় নেই, ঐক্যমত্য কমিশনে এই আলোচনা নেই, কিন্তু একটা ধর্মভিত্তিক রাজনৈতিক দল বিরাট একটা সমাবেশ করে সেই প্ল্যাটফর্মে অনেকে গেলেন, লোয়ার হাউসেও চাইলেন। এখন আমরা এটাকে এভাবে পড়তে পারি যে এটা না হলে তারা নির্বাচনে যাবেন, আবার এভাবেও পড়তে পারি এটা বলার মাধ্যমে তিনি আসলে অন্য দল, বিশেষ করে যে দলটা এই মুহূর্তে মাঠে সবচেয়ে বড়, যার নির্বাচনে জিতে ক্ষমতায় যাওয়ার সক্ষমতা আছে, তার সাথে এক ধরনের বার্গেনিং পাওয়ার হিসেবে অনেকে এটা করছেন। ঠিক আছে, আমি এই চাপটা তৈরি করলাম, আমি সরে আসবো যদি আমি এই ধরনের পাই। সেই কারণে আমি মনে করি এই কথাগুলো যদি পলিটিক্যাল রেটরিক হিসেবে থাকে সেটা খুব অ্যালার্মিং না। কিন্তু আমি আপনার সাথে একমত, এই সন্দেহ করারও যৌক্তিক কারণ আছে যে এটা নির্বাচনকে বানচাল নিতেন পক্ষে পিছিয়ে দেওয়ার একটা চেষ্টাও হতে পারে। সেই ক্ষেত্রে তখন এই যে অধিকারের আলাপ আসলো সেটাই আমরা পিছিয়ে পড়ব। অনেক ধন্যবাদ প্রিন্স ভাই। সেটা হচ্ছে যে আজকেই দেখলাম টেলিভিশনে স্ক্রলেও দেখলাম এবং বক্তব্য শুনলাম, সেটা হচ্ছে যে জাতীয় ঐক্যমত্য কমিশন এটা সফল হবে কি হবে না, এটা কি শুধু রাজনৈতিক নেতাদের উপর নির্ভর করে? না, এটা জাতীয় ঐক্যমত্য কমিশন যেটা গঠিত হয়েছে, ওনারা এই কথাটাই বলছেন যে যে রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলে তাদের উপরে নির্ভর করে, এটা বলছে। কিন্তু প্রকৃতপক্ষে কতকগুলো কাগজে লেখাটাকে যদি আমরা প্রধান না ধরে এটার যদি বাস্তবায়নযোগ্য জিনিস ধরি, তাহলে তো শুধু রাজনীতিবিদদের উপরে বা দলগুলোর উপর নির্ভর করে না, এটাই স্বাভাবিক। এবং সেই স্বাভাবিকটা আমি অন্যভাবেও যদি বলি, ওনারা যে আলোচনাগুলো এখন আনছেন সেটা তো শুধুমাত্র রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলে করেন নাই, তাহলে কেন রাজনৈতিক দলগুলোর কথা ওনারা বলছেন? আমাদের কাছে তো সেই উনি তো বলছেন দায়ের পুরোটাই হবে রাজনৈতিক। আমি এই কথাই বলছি যে তাহলে তো সেই দায় তো উনি দিতে পারেন না। যদি বুঝতাম উনি রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলে জিনিসগুলো তৈরি করেছেন এবং তাদেরকে আস্থায় নিয়ে জিনিসটা করবেন, তারপরে যদি অনাস্থা হতো এই কথাটা আমি কিছুটা হলেও মানতে রাজি। কিন্তু ওনারা যে পুরো আলোচনাটার সূচনা বা যেভাবে করেছেন তা তো রাজনৈতিক দলগুলোর সাথে করেন নাই। সুতরাং এই বিবেচনাটা আমার কাছে মোটেই গ্রহণযোগ্য না। বরঞ্চ আমার মনে হয়, যদি আপনি সময় থাকলে আমি হয়তো বলতে পারি, যে ওনারা ঐক্যমত্যর কাজের শুরুতেই রাজনৈতিক দলগুলোকে যথাযথভাবে আস্থায় নিয়েছেন আমার কাছে মনে হয় না, কিন্তু এখন দায়টা দিচ্ছেন। সেই জায়গায় যদি কতকগুলো জিনিস একেবারে স্বচ্ছ থাকতে পারতাম, এই সংকট হতো না। আমি একটা ছোট্ট উদাহরণ দিই, জাহিদ ভাই যেখানে শেষ করেছে সেটা আমাদের বুঝটা বলি। ধরুন নির্বাচন নিয়ে যখন কথা হলো যে ঠিক আছে সংসদ, আমাদের তো একটা কার্যকর সংসদ চাই। এখন কার্যকর সংসদের একটা কথাই যে আমরা বরাবর এটা বলে আসি, সে ব্যাপারে আমাদের ঐক্যমত্য আছে, সেটা কি যে এটা 1-2 দিনে হবে না। যদি এরকম অনেকগুলো নির্বাচন করতে চাই, রাজনীতিও পরিবর্তিত এবং একটা কার্যকরের দিকে যেতে পারবো, যদি মিনিমাম ওই গণতন্ত্রের ধারা করতে পারি, তাহলে প্রথমে তো মানুষকে এই বুঝটা পরিষ্কার করতে, আমার যে কারণে বলছি এই বুঝটা মানুষকে মানে তাকে নিশ্চিত করতে হবে, ভাই কালকে সব হবে না, কিন্তু এই ধারা হলে ভালো। তাহলে আমি এটা ফাঁক রাখবো না, কিন্তু যদি কাউকে বলি যে কালকে একটা ইলেকশন হলে ভালো হবে, সে তো হতাশ হবে। এবার আসি ধরেন নির্বাচনের ব্যাপারে বা প্রপোর্শনাল, আমি একটা জাস্ট এই উদাহরণটাই দিলেই আমার মনে হয় যথেষ্ট হবে, অন্য পয়েন্ট লিঙ্ক করতে পারবো। নির্বাচনের ব্যাপারে যেমন ধরেন আমাদের দলের এটা 90 দশক থেকে আমরা কিন্তু এই এক কক্ষবিষ্ট পার্লামেন্ট, এবং সেইখানে আমরা বলেছিলাম যে প্রথম করতে হবে, ওইটা বলার আগে বলি, স্থানীয় সরকারকে আমাদের সংবিধান অনুযায়ী শক্তিশালী করতে হবে, বিকেন্দ্রীকরণ করতে হবে, এবং ওইটা করলে পার্লামেন্টটা চলে আসবে প্রধানত আইন প্রণয়ন এবং অন্য কাজ। তখন আমরা এই জায়গায় প্রপোর্শনাল রিপ্রেজেন্টেটিভ কথা ভাবতে পারি। এটা কিন্তু 90 দশক থেকে আমাদের বক্তব্য। এমনকি আমি বলি 2008 সালে নির্বাচন কমিশনের যে পুস্তিকাটা তৈরি করেছে, এখানে সিবিবির পরিষ্কার বক্তব্য আছে। ওনাদের রিকমেন্ডেশনে ছিল যে এইটা নিয়ে আলোচনা করা যেতে পারে, কিন্তু এটা আমাদের কাজ না, আশা করি আগামী সরকার আলোচনা করবে, করে নাই। আচ্ছা, তাহলে আলোচনায় যখন আমরা গেলাম, আমরা কিন্তু বলেছিলাম, কিন্তু আমরা ধরে নিয়েছি, এইবার যেটা আমি বলছি এটাই জনগণের উদ্দেশ্য এবং আমাদের বক্তব্য। আমরা বলেছি ঠিক আছে, এটা আমাদের অভিমত, কেউ বলছে দ্বিকক্ষ, কিন্তু এটা করবে কে? করতে তো হবে নির্বাচিত পার্লামেন্ট। তা আমরা যার যার আলোচনা রাখি, আমরা এখনকার আগের নিয়ম অনুযায়ী পার্লামেন্ট নির্বাচনটা করি, এবং ওই ক্ষেত্রে ভালো নির্বাচনের জন্য যদি কিছু সংবিধান সংশোধন অন্য কাজ করতে হয়, আমরা সেইটা জরুরিভাবে করি, নির্বাচন তো সংস্কার করে নির্বাচন করি, আমাদের ইস্তেহারে আমরা কথাগুলো বলি। তাহলে আগামী সংসদ সে কি প্রপোর্শনাল করবে নাকি দ্বিকক্ষ করবে, তারাই ডিসাইড করুক, এবং জনগণকে আমরা এই আলোচনার মধ্যে দিয়ে সচেতন করার চেষ্টা করি। তা আমার বিবেচনায় যদি এই ঐক্যমত্য কমিশন শুরুতে এই ধারায় অগ্রসর হতো, তাহলে যে প্রশ্নগুলো আজকে সংকট হচ্ছে এবং মানুষের মধ্যে নানা ধরনের প্রশ্ন আসছে বা হুটহাট করে
কোনো কোনো রাজনৈতিক দল, যেটা উনি একটা তুলে ধরলেন, সেটা আমার কাছে ইন্টারেস্টিং। কেন তাও একটা বলি যে তাইলে এই জটিলতাটা হতো না, ওনাদের অ্যাপ্রোচের জটিলতা করেছে বলে আমার মনে হয়। এবার ওইটা কেন আমি বললাম, এটা ওনাদেরকে আমরা বলেছি, কারণ আমরা টেবিলে যে দেখলাম যে প্রায় 30-32টা দল ওনাদের ভাষায় অংশ নেই, দেখলাম যে আমরা দু একটা বামপন্থী দল ছাড়া অধিকাংশ দলই বলছে আমরা দ্বিকক্ষ মেনে নিলাম। যারা বললেন, আমি আগের দিন শুনলাম, পরে দেখলাম তাদের বক্তব্য অন্য। তা আমরা তো বলেছি যে আমরা দ্বিকক্ষে, ভাই এটা বাংলাদেশে প্রয়োজন মনে করি না, আমরা মনে করি আগামী সংসদ করো, যে ঠিক আছে আপনাদের মেজরিটি মত সেটা আপনারা রাখেন। আমরা কিন্তু এটা নিয়ে ওই জায়গাটা যাইনি যে এরকম একটা ঘটনার মধ্য দিয়ে পুরো জিনিসটাকে বন্ধ হয়ে যাক, চাইনি। তারপরে দেখলাম সেইটা কি উদ্দেশ্য, সে নিশ্চয়ই প্রশ্ন করা যেতে পারে। কিন্তু আমার কংক্রিট কথা হচ্ছে, যদি শুরুতে ঐক্যমত কমিশন ওইভাবে, আমি যে উদাহরণটা দিলাম, ওই ধরনের স্বচ্ছতার জায়গায় নিয়ে কাজগুলো করতো, তাহলে আজকে এই জটিলতা হতো না। অনেক ধন্যবাদ জাহিদ। এখানে কি জটিলতা যেটা তৈরি হচ্ছে বা হতে যাচ্ছে, এরকম বিভিন্ন বক্তব্য তো আমরা লক্ষ্য করছি, এই জটিলতা চলতে থাকলে নির্বাচনের উপরে কোনো প্রভাব পড়বে কিনা? সম্ভাবনা আছে। এবং জটিলতা নিয়ে আমি ঐক্যমত্য কমিশনের কয়েকটা আচরণ নিয়ে কথা বলি। মানে ঐক্যমত্য কমিশন তো আসলে একটা ফ্যাসিলিটেটর হওয়ার কথা ছিল। এই কমিশনের কাজ হলো আলোচনা করবেন। ইভেন ডক্টর ইউনূস নিজেকে ফ্যাসিলিটেটর বলেছেন একটা ইন্টারভিউতে। তো তাদের কাছে ফ্যাসিলিটেট করা, কিন্তু আমার না মনে হয় তাদের একটা এজেন্ডা আছে। এবং আমি আরেকটু যোগ করতে চাই, ঘটনাচক্রে এটার ব্যাখ্যা যে কেউ যেভাবে করতে পারেন। ঐক্যমত্য কমিশনে যে জিনিসগুলো নিয়ে এখন ডিবেট আটকে আছে, ঘটনাচক্রে ঐক্যমত্য কমিশনে এনসিপির প্রস্তাবনায় ঠিক এগুলোই ছিল। ঐক্যমত্য না, প্রথম যে সংবিধান সংস্কার কমিশন, সেখানে সবাই প্রস্তাবনা দিয়েছিল, অ্যালাইনমেন্ট আছে। এবং ঠিক এই পয়েন্টগুলোতে আবার এনসিপি ভীষণ রিজিড। তারা বলছেন এটা যদি না হয় তারা জুলাই সনদ স্বাক্ষর করবেন না, এমনকি নির্বাচনেও তারা নাও যেতে পারেন। এই যে তারা যে সেখানে বলছেন। তাহলে খেয়াল করি, যখন অন্যান্য দল যাচ্ছে, তারা যখন দেখছে ঐক্যমত্য কমিশন ঠিক আছে, কোনো দলের না হলে তার নিজস্ব একটা এজেন্ডা নিয়েই নেমে পড়েছেন এবং এটাই একমত হতে হবে, এই ধরনের একটা টেন্ডেন্সি আছে, তাহলে আসলে নেগোসিয়েশন নিয়ে প্রশ্ন আসে। আমি র্যাদার বিএনপিকে এটা প্রশংসা করি যে এত বড় একটা দল, যারা একটা সংস্কারে রাজিও যদি নাও হতো, তারপরও নির্বাচনে তাদের এবারকার পরাজিত হওয়ার সম্ভাবনা আমি দেখি না। কিন্তু তারা এনগেজড হয়ে কথা বলছে, চলছে। এখন এটা আমি দেখতে চাই না যে কোনো একটা পর্যায়ে দলটা ধৈর্যচ্যুতি ঘটুক। যেহেতু সে অনেক কিছু মানছে, তাই এবার তাকে চাপ দিয়ে সব কিছু এবারেই করে ফেলতে চাই। যে প্রিন্স ভাই বললেন যে ওনাদের মতের বাইরেও ঘটনা ঘটছে, কিন্তু ওনারা ছাড় দিচ্ছেন, ঠিক আছে আমরা চাই না, আপার হাউসের দরকার মনে করছি না, কিন্তু সবাই চাইছে, ঠিক আছে এটা হয়ে যাক। ওনারা প্রধান বিরাট বাধা তৈরি করতে যান নাই, ওনারা নোট অফ ডিসেন্ট দিতে যান নাই। তো এরকমই তো হওয়ার কথা ছিল, যেটা হব না সেটা আমরা বাদ দেবো, চলবো। কিন্তু এখন এই যে বললেন, এটা যখন পরবর্তীতে কনফ্লিক্ট হবে এবং মাঠে একটা জটিলতা তৈরি হচ্ছে, আমরা খেয়াল করছি কিনা জানি না, এটা এখানের সাথে যদি যুক্ত হয়, রাজনৈতিক দলগুলো একে অপরকে সমালোচনা করবে। রাজনীতি, কেউ কেউ বলে এই যে কিছুদিন আগে একটা মৃত্যু হলো, যে এটা নিয়েও রাজনীতি, আমি মনে করি একটু ক্রুড শোনাবে, এটা নিয়েও রাজনীতি হতে হয়। প্রতিটা বিষয় নিয়ে রাজনীতি হলেই না রাষ্ট্রের জন্য ভালো, আমরা অনেকে বুঝি না। ধরুন কোনো একটা দলের কেউ এটার সাথে জড়িত থাকে, প্রতিপক্ষ যদি তীব্র আক্রমণ তাকে করে, তাকে তার রাজনীতিকে যদি ডিনাউন্স করে, তাহলে কিন্তু ওই দলটা সতর্ক হবে যে না, আমার হয়ে এরকম করা যাবে না। কিন্তু রাজনীতির যে ভাষা, এটা তো আমিও ঠিক ওই জায়গাটাতেই আসছি। এখন বিএনপির কেউ যদি এটার সাথে জড়িত থেকে থাকে, এখন স্লোগান যদি হয় আওয়ামী লীগ গেছে যে পথে, বিএনপিও যাবে সেই পথে, এটার জন্য বিএনপিকে আওয়ামী লীগের সাথে অ্যালাইন করা। অথচ এই আওয়ামী লীগকে বছরের পর বছর সর্বস্ব দিয়ে চ্যালেঞ্জ করে কিন্তু গেছে বিএনপি। শুধু সেটা না, দলের প্রধান অ্যাক্টিং চেয়ারম্যানের বিরুদ্ধে যে বিশ্রী ভাষায়, যে অশালীন ভাষায়, নোংরা ভাষায় স্লোগান হয়েছে, এইগুলো ইনফ্যাক্ট এখন শত্রুতার পর্যায়ে নিয়ে যেতে পারে। প্রতিদ্বন্দ্বিতা আছে, বাকবিতণ্ডা আছে, ঝগড়াঝাটিও হতে পারে, কিন্তু শত্রুতা ভয়ঙ্কর। এখন এইরকম একটা ঘটনা ঘটছে এবং এটা পরিকল্পিতভাবে চাষ করা হচ্ছে কিনা এই প্রশ্ন আমরা করতে পারি। সো ঐক্যমত্য কমিশনের অ্যাটিটিউড, ওখানকার পরিস্থিতি সাথে বাইরের পরিস্থিতি মিলে ইলেকশন এখন আনসার্টেনিটি তৈরি হতেই পারে। আপনার বক্তব্য শুনছিলাম, আমি দেখি প্রিন্স ভাই কি বলেন। তাইলে আমরা মোটা দাগে অধিকার কিছুটা পেয়েছি, আবার পাইনি, এইটা আপনার বক্তব্য? যেটা না, সেটা তো এই যে ধরনের আলাপ আলোচনা হয়তো করছি আমরা, এখনও যে যাত্রায় যাচ্ছি, কারণ উনি যেটা বললেন ওই পয়েন্টে আমাদের কোনো দ্বিমত নেই যে আমরা তো হয়তো এনাদের কাছ থেকে সব আশা করব না, কিন্তু অন্ততপক্ষে একটা গ্রহণযোগ্য নির্বাচনের ধারায় যদি যেতে পারে, তাহলে অধিকার হারা মানুষ, সে তো তাকে আমরা একটা পথের সন্ধান দিতে পারবো।
যে ঠিক আছে এই ধারা যদি রক্ষা করতে পারি সেইটা অগ্রগতি। এবং এই ক্ষেত্রে আপনি যেটা বললেন কিছুটা পাচ্ছি কিনা আমি নিশ্চিত না, কিন্তু পাওয়া সম্ভব। তাও আমি বলি আজকে যেটা এখানে আমরা বলে এসেছি সেই জন্য বলি, যেমন ঐক্যমত্য কমিশনের কথাটা যদি ধরি, কারণ এখন তো আটকায় আছে কাগজে কলমে যদি বলেন, আমি ওনাদের কথাই বলি। একটা বিচারের কাজ চাই, আমরাও বলেছি দৃশ্যমান চাই, দৃশ্যমানতার চেষ্টা হচ্ছে। 2 সংস্কার করে নির্বাচন। তো এখন ওনারা বলছেন যে সংস্কারটা আমরা দেখব, এইটাকে জাতীয় সনদ হয়তোবা বলবেন যত ঐক্যমত্য হয়েছে, যেটা আমরা বারবার বলছি। ধরেন যে 10টা যে সংস্কার প্রস্তাব দিলেন তার মধ্যে প্রকৃতপক্ষে 5টার আলোচনা এনেছেন, এবং এই 5টার আলোচনা আমরা যতটুকু বই উল্টিয়ে দেখেছি, কারণ এতটাও সব তো দেখা সম্ভব হয়নি। ধরেন আপনি ওনারা যেভাবে স্প্রেডশিটে কোশ্চেনিয়ার নিয়ে আসছেন, ওটা হলে হয়তো 500-700 হইতো, আলোচনা আনছে মাত্র 166টা। এবং ওনাদের ভাষায় যেটা আমরা বলেছি উন্মুক্ত করা দরকার, এটা হয়তো আনুষ্ঠানিক বলেন, আনুষ্ঠানিকভাবে বলেছেন 166টার মধ্যে আমরা 85-86টা পয়েন্টে সবার ঐক্যমত্য দেখেছি। যেমন আমার দল জানি, আমরা যখন গিয়েছি তখন 56টা পয়েন্টে একমত হয়ে বাকিগুলো আমরা বলেছি আমরা ব্যাখ্যা শুনেই মত দেবো। ব্যাখ্যা শুনে অনেক জায়গায় বলে এসেছি যে একমত। তাহলে এটা যদি হয়, কিন্তু এটা দেখেন ওপেন করলো না। এখানে কিন্তু বলতে পারতো যে এই 85টা পয়েন্টে সব রাজনৈতিক দল ঐক্যমত্য, তাতে শুধু বলা না, ওগুলো কার্যকর করা, বাস্তবায়ন করে ফেলতে পারতো। আসছি তাহলে প্রথমে আমি বলছি যে বলার মধ্য দিয়ে আমরা আমাদের পজিশন বুঝতাম। 2 নম্বর মানুষও কিন্তু ইনভলভ হতে পারতো। তারপরে যেটা এখনই আইনগতভাবে কার্যকর করা যায় করা যেত, কারণ এর মধ্যে দুদক সংস্কার আছে, বিচার বিভাগ আছে, জনপ্রশাসন আছে। তাহলে সেইটা তাহলে অলরেডি ওনাদের ভাষায় যদি তাহলে ঐক্যমত্য তো হয়ে আছে। আর এখন ওনারা আলোচনা করছেন এইবার যে 19টা বিষয় নিয়ে তারা আলোচনা করবেন। তার মধ্যে যদি আমরা বুঝে থাকি না, এগুলো অলরেডি ঘোষণা হয়ে গেছে। আমরা প্রায় না 7টা বোধ হয়, যদি আমার একটু 1টা-2টা এদিক হতে পারে, ফুললি ঐক্যমত্য। আর বাকি কয়েকটায় কিছু ঐক্যমত্য না। তা সেটা আমরা বলেছি এটা ছেড়ে দেন, পার্লামেন্ট করবে। তাহলে আপনি যদি এই 85টার সাথে 7ও মিলান, তাহলে তো 90+ ঐক্যমত্য। তাহলে যদি আমরা এখন এই ধরনের একটা জাতীয় সনদ বা এটা মনে করি, তাহলে আর দেরি কোথায়? কেন এই দেরিটা করছে এটাই তো আমাদের কাছে মানে হিসাবে মিলছে না। বরঞ্চ এটা দ্রুততার সাথে করলে আমরা ওনাদেরই যে কথা ওনারা বলছেন সেটাকে পূরণ করার মধ্য দিয়ে আমরা আমাদের যে যাত্রা এটা যেতে পারবো। এবং ওনারা দেখেন এই আলোচনাটা করছেন, এটা তো আরও আলোচনা জরুরি। যে রাজনৈতিক দলগুলো আমরা বসার মধ্য দিয়ে আমাদের পরস্পর দেখা সাক্ষাৎ যে একটা কালচারাল এটা গড়ে উঠলো, যেটা অনেকদিন আমাদের মধ্যে ছিল না। তাহলে দেশে যে কোনো সংকট, অর্থনৈতিক সংকট বলেন, অন্য সংকট বলেন, আমরা কিন্তু সেই আলোচনা পর্বেও প্রবেশ করতে পারি। সেই আলোচনাগুলো কিন্তু এখন থাকছে না। এই যে উনি যে কথাগুলো বললেন, যে ঘটনাটা নৃশংস ঘটনা ঘটলো এবং মানুষ তো ট্রমাটাইজড হয়ে কয়দিন ছিল, আমিও একই অবস্থা। তারপরে যে রাজনৈতিক বিভেদ, হ্যাঁ আমরা যেমন ওইখানে বলেছি যে যখন ইলেকশন আসবে, ধরেন আজকে আমরা অনেকেই ঐক্যমত্যভাবে কথা বলছি, ইলেকশনে তো আমি আমার এজেন্ডা করব, বিএনপি তার এজেন্ডা, তার সাথে আমার পার্থক্য পরিষ্কার হবে। বিএনপি বলবে বামপন্থীদের সাথে তার পার্থক্য, কিন্তু গণতন্ত্রের পথরেখা রচনার জন্য এই ঐক্যটা তো থাকতে হবে। তখন যদি বিভেদ করি, তাহলে আমরা বারবার বলছি পতিত শক্তি, দেশের মধ্যে অপশক্তি, ভূ রাজনৈতিক কারণে নানা অপশক্তি, সাম্রাজ্যবাদী শক্তি কিন্তু সুযোগ নেবে। বরঞ্চ এইগুলো করে আমরা অন্য অপশক্তিকে সুযোগ দিচ্ছি কিনা এবং আমাদের এই গণতন্ত্রের যে যাত্রা সেইটাকেও ব্যাহত করার অনেক আগে, অন 11-এর সময় নানা ধরনের ঘটনা ছিল, কিন্তু -2 ফর্মুলা, বিরাজনীতিকরণের ধারা, ওই ধরনের অপশক্তি যে দূর হয়ে গেছে মনে করার কারণ নেই। বরঞ্চ আমরা এইগুলো করলে এই অপশক্তি কিন্তু নতুন করে সুযোগ পাবে। এটা মনে রেখেই আমাদের পথ চলা দরকার বলে আমাদের মনে হয়। অনেক ধন্যবাদ। জাহেদ, আপনি বলছিলেন যে আমরা তো তিউনিসিয়া হই নাই, মিশরও হই নাই এখন পর্যন্ত। কিন্তু আপনি কি এটা বলতে পারবেন যে অভ্যুত্থানের 1 বছরের মাথায় অভ্যুত্থানের সঙ্গে সংশ্লিষ্ট দলগুলো, শক্তিগুলো শুধু বিভক্ত হয় নাই, শত্রুতায় পরিণত হয়েছে? এটা কি তিউনিসিয়ায় ঘটেছিল? তিউনিসিয়া না, শুধু ইজিপ্টেও একই ঘটনাই ঘটেছিল। আচ্ছা, মানে একই রকম, মানে দুটো জায়গায় লক্ষণ আছে, কিন্তু আমার কাছে মনে হয় এখন পর্যন্ত ইন্টেন্সিটিটা ওই রকম হয় নাই। তাই আমি এখনো আশা রাখতে চাই। এবং আমাদের কয়েকটা ফ্যাক্টর এখানে ইম্পর্টেন্ট, আমি একটু যোগ করতে চাই। সেটা হচ্ছে ওই দেশগুলোতে এটা হতে পেরেছে কারণ আদার যে ফ্যাক্টরস ইন দ্য সোসাইটি সেগুলো ম্যাটার করে। আমাদের এখন পর্যন্ত যে কারণে আমি আশাবাদী সেটা হচ্ছে আমাদের একটা হলো যুক্তির প্রশ্ন, আরেকটা হচ্ছে বাস্তবে পাওয়ারের ইকুইলিব্রিয়াম কারা তৈরি করে, তারা কি চায়, দ্যাট ম্যাটার্স। যেমন বিএনপি এই মুহূর্তে পলিটিক্যাল এরেনা থেকে সবচেয়ে বড় ইকুইলিব্রিয়াম মেনটেন করা, ধরো শক্তির সাইজের কারণে, আর কিছু না।
সেনাবাহিনী সরকারের অংশ, কিন্তু পোস্ট 5th অগস্ট সেনাবাহিনীর একটা ভিন্ন আইডেন্টিটি আছে, এন্টিটি আছে। এটা মেনে নিতে হবে। এটা নিয়ে আলোচনা, তর্ক বিতর্ক করা যায়, এটা সঠিক না ভুল সেটা ভিন্ন আলোচনা। এটা তো হওয়ার কথা ছিল না। হ্যাঁ, কথা ছিল না, কিন্তু এই আলাপ কেউ করতেও পারেন। কিন্তু আমি প্রাথমিকভাবে ধরলাম এটা তো আছে, এটা ভিজিবল। সো সেনাবাহিনীও নির্বাচন ইভেন ডিসেম্বরে চেয়েছিল, সেনাপ্রধানের একটা বক্তব্যের কথা জানি, এবং সেনাবাহিনী ভেরি মাচ অ্যালাইন্ড। সেনাবাহিনী মাঠে থাকা আসলে রিস্কি, উনি ওনার বাহিনীর স্বার্থের চিন্তা বলেছেন। উনি বলেছেন এরা নানান রকম অনিয়ম দুর্নীতির সাথে জড়িয়ে যেতে পারে, তাদের ট্রেনিং এর ঘাটতি হতে পারে, তাদের কাজ তো এগুলো না। নাম্বার 3 হচ্ছে আরেকটা খুব গুরুত্বপূর্ণ পাওয়ারফুল গোষ্ঠী, মানতে হবে আমাদের বুর্জোয়া পলিটিক্সের জন্য, ব্যবসায়ীরা। দেশের ব্যবসার কিন্তু ডিজাস্টার হয়ে গেছে। একটা উদাহরণ দিই। গত পরশু বাংলাদেশ ব্যাংক ডলার কিনেছে, ডলারের দাম পড়ে যাচ্ছে এই জন্য বেশি দামে। ডলারের দাম যদি পড়তে থাকে তাহলে কিন্তু রেমিটেন্স আসবে না ঠিক মতো। তো ডলারের দাম পড়ছে কারণ হচ্ছে আমাদের ইকোনমি স্লোড হয়ে গেছে, থেমে গেছে। জিডিপি গ্রোথ 3-এর নিচে হবে, ওয়ার্ল্ড ব্যাংক বলছে। সো প্রত্যেকটা ব্যবসায়ী, এবং একই সাথে সংকট অন্য জায়গায়, ব্যবসায়ীর আবার ইন্টারেস্ট রেট এখন বেশি, অনেক বেশি, কারণ ইনফ্লেশনকে কন্ট্রোল করার জন্য ইন্টারেস্ট রেট ইজ ভেরি হাই। সো উনি অনেক ইন্টারেস্টে লোন নিচ্ছেন, কিন্তু ওনার ব্যবসা হচ্ছে না, ওনারা কিন্তু বিপদে পড়ে যাচ্ছেন। যে কোনো টপ, মধ্য, ছোট পর্যায়ের ব্যবসায়ীর কথা জিজ্ঞেস করেন, দেখবেন প্রত্যেকে খারাপ আছে। সো ব্যবসায়ীরা এক ধরনের এক কাট্টা আছেন, নির্বাচন ডিলেট হওয়া যাবে না। সেই কারণে আমি মনে করি বাংলাদেশে তিউনিসিয়া বা ইজিপ্ট হওয়া ঠেকানোর একটা স্কোপ আছে। এই শক্তিগুলো যেহেতু একসাথে, রাজনৈতিক শক্তিগুলো তো বিভক্ত আছে, কিন্তু ওই যে বললাম শেষ পর্যন্ত রাজনৈতিক শক্তিগুলো কতটুকু ফাইটে যাবে। যেমন আমি একটা উদাহরণ দিই, নির্বাচন পেছানোর জন্য যদি কেউ ডিসাইড করে, আমি আরেকটু পেছনে যাই। আওয়ামী লীগ নিষিদ্ধকরণের সময় সামনে এনসিপি ছিল, এনসিপির একজন নেতা গেলেন প্রথম, তারপর এনসিপি ছিল, তার পেছনে বেনামে একরকম জামায়াত গেছে, তাদের দুজন সিগনিফিক্যান্ট নেতা গেছে, কিন্তু জামাত প্ল্যাকার্ড নিয়ে যায়নি। শিবির গেছে, তাদের স্লোগান হয়েছে, এবং ডানপন্থী গ্রুপ অনেকেই, রাজনৈতিক দল এবং গোষ্ঠী সেখানে গেছেন। আচ্ছা, এখানে আওয়ামী লীগ নিষিদ্ধকরণের জন্য তারা গেছেন, কারণ সেটা বিএনপির সাথে সরাসরি কনফ্রন্টেশন না। আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য বিএনপি আন্দোলন করেনি, কিন্তু নিষিদ্ধ হলে বিএনপির যে খুব ক্ষতি হচ্ছে তা না। কিন্তু যদি নির্বাচন করব না, এই কনফ্রন্টেশনে তারা যাওয়ার চিন্তা করে বিএনপির সাথে, আমার মনে হয় কোনো একটা পর্যায়ে তারা বুঝবে সবচেয়ে বড় পলিটিক্যাল পার্টিটার সাথে, এবং যে দলটা আওয়ামী লীগ না, মানুষের কাছে ঘৃণিত না, এই দেশের অসংখ্য মানুষ তাকে সমর্থন করে, শেষ পর্যন্ত তারা এই কনফ্রন্টেশন থেকে ফিরে আসবে বলে আমি বিশ্বাস করি। কিন্তু জাহেদ, আপনি জানেন এজেন্ডা যদি আলাদা হয়, ভিন্ন হয়, তাহলে তো আর ফিরে আসবে না। সেটা খুবই ঝুঁকিপূর্ণ, এবং কনফ্রন্টেশনে না গিয়ে যদি এই কাজটা করে, এটা নিয়ে আলাপ এখন প্রচুর হচ্ছে, তারা যদি নির্বাচনে যাব না বলে, এটাও এক ধরনের কনফ্রন্টেশন, কিন্তু এটা তো সরাসরি বলছে এনসিপি বলছে, সাথে যদি জামাত যুক্ত হয়, সো এই ঝুঁকি আছে। এবং আমি এই জিনিসটাই আসলে করার কথা ছিল, ট্যাকেল করার কথা ছিল আমাদের সরকারের, কিন্তু আমাদের সরকারের আচরণ দেখে অনেক দিন থেকে মনে হয় যে সরকারের একটা অংশ, তাদের কোনো না কোনো এজেন্ডা আছে। ইভেন লন্ডন বৈঠকের আগে প্রধান উপদেষ্টারও কিছু মন্তব্য, বিশেষ করে বিএনপিকে নিয়ে তিনি জাপানে যেভাবে নাম উল্লেখ না করে মন্তব্য করেছেন, এগুলো আস্থা অবিশ্বাস বাড়ানোর কথা। অথচ এই সময়ে ওই যে ওনার ফ্যাসিলিটেটর হওয়ার কথা ছিল, এই দলগুলোর এই সংকটে দফায় দফায় তাদেরকে নিয়ে বসা উচিত ছিল, বসে তাদের সাথে এই দূরত্বগুলো কমিয়ে আনার চেষ্টা করা দরকার ছিল। 48 ঘন্টার মধ্যে কি এমন ঘটলো যে আবার লন্ডনে এই সমঝোতা হলো? আমার কাছে মনে হয় বসার ফলে যেটা হয়েছে, তারা যখন বসলেন তখন মানে সরকারের দিক থেকে, বিশেষ করে প্রধান উপদেষ্টার দিক থেকে মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল, মাঝখানে কেউ না কেউ কথা বলেন, অল্প কথা বলেন। তারা যখন একান্তে বসেছেন, দীর্ঘ সময় পরস্পরের সাথে কথা বলতে পেরেছেন, এবং আমার ধারণা যে তিনি, আমি কোনো জায়গা থেকে এরকমও শুনেছি যে তিনি ইমপ্রেসড হয়েছেন হাউ মিস্টার তারেক রহমান থিংকস অ্যাবাউট দ্য ফিউচার অফ দ্য কান্ট্রি। সেগুলো ওনার কাছে ভালো লেগেছে, ওনার মনে হয়েছে যেগুলো সব ঠিকঠাক হতে পারে, সেই কারণেই সম্ভবত। আর হয়তো উনি রিয়েলাইজ করেছেন বিএনপিকে শত্রু বানিয়ে ক্ষমতায় থাকা, কারণ আমি এভাবে বলি, এক শাহবাগ কয়েক ঘন্টা ধরে ব্লক থাকার কারণে উনি আওয়ামী লীগ নিষিদ্ধ করলেন, যদি ওনার আওয়ামী লীগ নিষিদ্ধ করার প্ল্যান ছিল না। আচ্ছা, বিএনপি ঢাকা শহরের কয়টা স্পট চাইলে দিনের পর দিন ব্লক করতে পারবে না? শুধু ঢাকা না, বিভাগীয় শহরগুলো, জেলা শহরগুলো, কি করবেন তারা? সো এই কনফ্রন্টেশন ভালো হবে না, তিনি হয়তো রিয়েলাইজ করেছেন, তিনি করেন, এখনও আমি বিশ্বাস করি, আস্থা রাখি, যেহেতু উনি কথাও দিয়েছেন। কিন্তু সরকারের একটা অংশ, আপনি যেভাবে বললেন, এসবের সুযোগ নিতে যাবে, একটা এনআরকি তৈরি করতে চায়, যে এনআরকিতে দেশের ক্ষতি হবে, কিন্তু কিছু মানুষ বা কিছু শক্তি তাদের এক ধরনের সুবিধা হতে পারে। অনেক ধন্যবাদ। আপনি বিশ্লেষক মানে জাহেদের বক্তব্য তো আপনি শুনলেন,
কিন্তু রাজনীতিবিদ হিসেবে কি আপনি চিন্তিত নন? না, অবশ্যই চিন্তিত, নিঃসন্দেহে। আমি যদি দেখেন মানে আমাদের যে রাজনীতি আমরা করি তাতে একটা নির্বাচন হলেই সব হয়ে যাবে এটা তো সাধারণভাবে মনেই করি না, আমূল পরিবর্তন ছাড়া। তারপরেও বাস্তবতা যেটা, তাতে গণতন্ত্রের পথে হাঁটার জন্য একটা নির্বাচন খুবই জরুরি, এটা আমরা যারা মনে করি। কিন্তু সেই ব্যাপারেও তো নিশ্চিত হতে পারছি না, কারণ এখানে উনি কতগুলো বিভিন্ন দল, তার এজেন্ডা, আপনিও বলেছেন খুবই কারেক্টলি, এগুলো কিন্তু সবই দৃশ্যমান, মানে কোনোটা অদৃশ্য না। কারণ আমরা আমাদের কথাবার্তার মধ্য দিয়ে আর এখন অবাধ মিডিয়ার যে প্রবাহ তার মধ্য দিয়ে কিন্তু মানুষও বোঝে, আমরাও দেখি। যখন যেটা প্রয়োজন না, যুক্তি নিয়ে যখন আলোচনা হচ্ছে, তখন অপ্রয়োজনীয় কথা বলে যখন স্ট্রিক্ট করি, মানুষ কিন্তু বোঝে কেন এটা করছি। সেইটা দিয়ে আমরা কিন্তু সেইটা এখনো দূর করতে পারছি না। যার জন্যে আমাকে যদি বলেন, আমি সুনির্দিষ্ট করে এটা বুঝি যে নির্বাচন কমিশন যতক্ষণ না পর্যন্ত নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা না করছে, কারণ তাদেরই তো দায়িত্ব। এবং ওই কথা আমরা বলেছি যে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারির মাধ্যমে অনেক কথা শুনলাম, এটা আমরা খুশি হতাম যদি নির্বাচন কমিশনের মাধ্যমে শুনতাম, যে আমাকে বলেছে ওই সময়ের মধ্যে করতে, আমি সরকারকে এই ডিমান্ড করছি। এমনকি ধরেন ওইখানে বলল সেনাবাহিনী ওইখানে থাকবে কি থাকবে না, আমরা তো জানি এটা তো নির্বাচন কমিশন সরকারকে বলবে, তারপর এটা করবে, আমরা তো তাদের কাছ থেকে শুনতে চাই। সুতরাং যদি ওই সুনির্দিষ্ট সময়ে তারা ঘোষণা করে, আমরা তখন আর দুইটা কাজ দেখতে চাই। একটা, সেটা এখন থেকেই দরকার, যে এই নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কারের জন্য সংস্কারের প্রস্তাব আগে আমাদের প্রস্তাব আছে, মিলে নির্বাচন কমিশন ডায়লগ করলো, সেটাই তো তার করা উচিত। যেমন ধরুন পোস্টার বাদ দিয়ে অন্য যেটা করেছে, তারা একবার দিয়েছে, এটা কিন্তু কোনো আলোচনা করে নাই। কিন্তু বাস্তবায়ন করতে গেলে তো রাজনৈতিক দল এবং অন্যদের সাথে আলোচনা করতে হবে, কারণ সেই আলোচনা যদি তারা করে, আর যদি আমরা দেখি যে সরকারের পক্ষ থেকে পজিটিভ ভূমিকা আছে, সেইটা আমরা করতে পারি, মানে তখন আমরা ধরে নেব যে ওই পথে আমরা যাত্রা করেছি। কিন্তু মনে রাখতে হবে যে কথাটা আমরা প্রথম দিন থেকে বলে এসেছি, মতি ভাই খালি রিপিট করি, আমরা কিন্তু 5ই অগাস্ট গত বছর বলেছিলাম পূর্ণ গণতান্ত্রিক অধিকার অর্জিত না হওয়া পর্যন্ত সংগ্রাম অব্যাহত রাখবে। আমরা কিন্তু কথাটা আমাদের অ্যানালিসিস বুঝে করেছি যে এত বড় একটা গণ অভ্যুত্থান হলেও তার যে নানা শক্তি সমাবেশ এই গণ অভ্যুত্থানের ছিল, বা পরাজিত শক্তি বা বিদেশের শক্তি এবং অতীত দিনে যা আছে, যে কোনো সময় আমাদেরকে এই পথে মানে কি বলে, ওই যে গণতন্ত্রের পথযাত্রায় যাতে না চলতে পারি তা বাধাগ্রস্ত করতে পারে। তো এই জন্যে আমাদের ঐক্যবদ্ধ থাকা দরকার, যাতে করে ওই ঘোষিত হওয়ার পরে সরকারের পজিটিভ পজিশনে থাকলেও আমরা যাতে একটা ভালো নির্বাচন করে একটা ধারায় উঠে আসতে পারি। তাহলে আপনি এই পথযাত্রার কাজটা কিছুটা হলেও সুবিধা হবে। এবং আমরা এটা বারবার বলি যে যে কোনো সরকার নির্বাচিত যদি দুর্বল সরকার হয়, অনির্বাচিত সরকারের থেকে অনেক ভালো। এবং আরেকটাও না বললে হচ্ছে না, বারবার এটা রিপিটেশন হয়, চাই না বলতে, তবু বলতে হয়। এই সরকার দেখেন তার এখতিয়ার সম্পর্কে আমরা জানি, এটা নিয়ে আমরা তর্কে যেতে চাই না, কিন্তু এমন এমন গুরুত্বপূর্ণ কাজ তারা করছে, তা সেটা থিং লং টার্ম, নির্বাচনের পরে অন্য যারা ক্ষমতা আসবে তারা তো আরেক ধরনের বিপদে, শুধু সেই দল না পুরো দেশবাসীর কাছে তো যাবে। একটা চুক্তি করে গেলে তো আপনি এটা তো শেষ করতে পারবেন না। এই যে যেমন এটা খুব একটা আলোচনা হচ্ছে না, কি বলে, জাতিসংঘের এইখানে যে মানবাধিকার কমিশনের আলাদা অফিস হবে, দেখেন পৃথিবীর কয়টা দেশে আছে, সেই দেশগুলো কি দেশ? আমরা তো সম্মত উনি কি কিসের ভিত্তিতে দিল, কার অধিকারে দিল, এবং বাংলাদেশে কি প্রয়োজন? কারণ এখানে কোথায় জাতিগত সংঘাত নাই, তাহলে কি ভবিষ্যতে হবে কেউ ভাবছে? নাকি এইখানে যেটা ওরা ওই দক্ষিণ কোরিয়ায় করেছে উত্তর কোরিয়ার নজরদারির জন্য, তাহলে বার্মাকে নজরদারি কিনা? আর একটা, এটা আমরা খোঁজ খবর নিয়ে এখন জানছি, কারণ সব হয়তো আমাদের কাছেও তথ্য নাই, মানে সবটা জানাও তো যায় না। এইখানে যে জাতিসংঘ অফিস আছে, তাদের এইখানে আলাদা মানবাধিকার কমিশনের দায়িত্ব দেওয়া আছে, তাহলে সেইখানে কেন এত জরুরি? এবং 3 বছরের জন্য তো আপনি ইচ্ছা করলেও তো এটা যাওয়ার পরে যদি মনে করেন এটা ঠিক হয়নি, আপনি তো কাল পরশু এটাকে তো বাতিলও করতে পারবেন না। এই যে আমেরিকার সাথে যে বাণিজ্য নিয়ে যেটা কথা বলা হচ্ছে, এটা নাকি কি বলে যে ওপেন করা হবে না, কিন্তু এখন তো এটা গোপন নাই, আজকে এটা তো চলে আসছে পত্রিকায়। তাহলে যে শর্তাবলী আছে, আপনি এই শর্তাবলীর মধ্য দিয়েই তো আপনি ভবিষ্যতের আরও এই পথযাত্রা সংকট হতে পারে। কিন্তু একটা নির্বাচিত সরকার হলে সে অন্ততপক্ষে জনগণের সাথে কথা বলে বা জিনিসটাকে সে কিভাবে, একটা পিরিয়ড আছে, এই পিরিয়ডে কিভাবে আগাবে চিন্তা করতে পারতো। সুতরাং আমরা মনে করি যে এই সরকার প্রথম যে কথাটা বলেছিল, আবার আমি ডক্টর ইউনূস সাহেবের কাছেই ফিরে যাচ্ছি, তিনি এখন 5ই অক্টোবর আমাদের সাথে বৈঠকে কিন্তু পরিষ্কার বক্তব্য এটা ছিল, উনি বলেছিলেন যে আমি নির্বাচনে তো যাব, আমি একটু ঐক্যের চেষ্টা করি, যতটুকু 100% একমত হবে আসি, 19-20 যদি অসুবিধা আমি আলোচনা করে চেষ্টা করব ঐক্যমত্যের, ঐক্যমত্য হলে হবে, না হলে না হবে। কিন্তু সেই জায়গায় আমরা দেখছি
যে কমিশনকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা কিন্তু এর বাইরে কতকগুলো নিজেদের চিন্তা ভাবনা, হ্যাঁ হয়তো বা ওনারটা ভালো, আমি সেটা নিয়েও তর্কে যেতে চাই না, সেইটা যে কোনোভাবে আসার যে কাজটা করতেছে তাতে কিন্তু কতকগুলো মানে কি বলবো যে মানুষের মাঝে যে পজিটিভ রেখা সেইখানে নানা প্রশ্ন সামনে আসছে, যা একটা ক্ষতিকর হয়ে উঠতে পারে বলেও ধারণা, এই ধারণা এড়ানো যাবে না। আপনি কি এটা আশঙ্কা করেছিলেন কখনো? একেবারেই না, কিন্তু আমি একটা জিনিস একটু যোগ করতে চাই। সংস্কার নিয়ে অনেক আলাপ হলো, মানে ফেসবুকে প্রচুর মানুষ এখন সংস্কারকে শেখ হাসিনার উন্নয়ন শব্দের সাথে তুলনা করতে শুরু করেছে, এবং একটা ভ্যালিড গ্রাউন্ড আছে। ঐক্যমত্য কমিশনে যে রিপোর্টগুলো আসলো 6টার মধ্যে এসছে 5টার পুলিশ সংস্কার কমিশনের রিপোর্ট আসে নাই। কারণ পুলিশ সংস্কার কমিশনের সব সংস্কার, এটা নিয়ে প্রশ্ন আছে, এটা ভালো হয়েছে কি খারাপ হয়েছে, প্রচুর ডিবেট আছে, এগুলো প্রশাসনিক ব্যবস্থাপনার মাধ্যমে শেষ করে ফেলা যায়, করা হয়েছে। এই 5টার মধ্যে থেকে 130টার মতো, 128 টু বি প্রিসাইজ, সাজেশন আলাদাভাবে সরকারকে দেওয়া হয়েছে, যেগুলো এখনই আপনি করে ফেলতে পারেন, এগুলোর জন্য এটার দরকার নেই। 1 মাস আগে একটা পত্রিকা একটা ফলো আপ রিপোর্ট করেছে, অলমোস্ট কিছু হয় নাই। প্রিন্স ভাই যেটা বললেন, শুরুর দিকেই দেখা গেছে 85, 87 যে কয়টা হয়েছে, সংখ্যার দিকে আমি না যাই, এগুলো যেহেতু ঐক্যমত্য হয়েছে, এগুলো এখন না, ঐক্যমত্য হয়েছে প্রথম যখন বসেছে ফার্স্ট রাউন্ড আলোচনায় আপনি করে ফেলতে পারতেন, করে জনগণকে দেখিয়ে দিতেন যে আমরা এগুলো করেছি। প্রধান উপদেষ্টা তার লাস্ট ভাষণে একটা সংখ্যা বলেছে, সেটা এইসব সংখ্যা চেয়ে অনেক পেছনে। তো তাহলে সংস্কার যদি আপনি মেইন করেন, তাহলে তো এগুলো করে দেখাতে হবে। তো এখন দেখা যাচ্ছে সংস্কার নিয়ে প্রচুর আলাপ আলোচনা এবং ব্লেম গেম হচ্ছে, মানে ও তো সংস্কার মানে না, সুতরাং ও তার একটা শেখ হাসিনা হইতে চায়। তাহলে কি আমরা বলবো আত্মপ্রবঞ্চনা? আমার কাছে তাই মনে হয়। এবং ওই যে শেখ হাসিনা উন্নয়নকে দেখে ইলেকশন ম্যানিপুলেট করতে চেয়েছেন, আর এখন সংস্কারকে দেখিয়ে ম্যানিপুলেট না হলেও ইলেকশনকে ডিলেট করানোর চেষ্টা আছে, এই আলাপ আছে এখন। কারণ এখন সংস্কারের পর কি হবে, ধরুন এগুলো এবার আইনের, যেগুলো সংবিধানের তো সংশোধন এখন হবে না, আইনের গুলোর জন্য কিন্তু একটা প্রসেস আছে, আইন মন্ত্রণালয় এটা স্ট্রাকচার করবে, ওয়েবসাইটে দেবে জনগণের মতামত নেওয়ার জন্য, তারপর সেগুলো আমি জানি না এর পরের ধাপে জুলাই সনদের পর দেখবেন ওই আলাপ আসে কিনা, যে ঠিক আছে আইনে যেগুলো অর্ডিন্যান্স হবে এখন, সেগুলোর জন্য যথেষ্ট সময় পাওয়া যাচ্ছে কি যাচ্ছে, এরকম নানান ইস্যু চলে আসতে পারে। সেই কারণে আসলে কিছুটা সংশয়ের জায়গা তো আছেই আমি মনে করি। এই সংশয় রেখে আমরা কিভাবে বলছি যে সামনে একটা নির্বাচন, একটা বড় কারণ আমার কাছে মনে হয় আর কি, নির্বাচন আসলে টু সাম এক্সটেন্ট হতে হবে কেন, অর্থনীতি জেনারেলি অর্থনীতি খুব খারাপ ছিল, জেনারেলি এইরকম সরকারের অধীনে। এই সরকার তো খুবই বাজে ম্যানেজ করেছে, ভালো ম্যানেজ করলে এরকম আনসার্টেন সরকারের সময় অর্থনীতির সবচেয়ে জরুরি হচ্ছে নিশ্চয়তা। এমনকি শেখ হাসিনার মতো একটা ডাকাত ক্ষমতায় থাকবে, এটাও যদি নিশ্চয়তা থাকে, তার মধ্যেই ব্যবসায়ীরা তার মতো করে ব্যবসা করার পথ খোঁজার চেষ্টা করবে, এটাই নিয়ম। সো এটা হবে না। নাম্বার 2, এখন ইউএসের ট্যারিফ, সেটা শুধু এই সরকার না, ভবিষ্যতের একটা নির্বাচিত সরকারের জন্য সংকট তৈরি করছে। সো এই অর্থনৈতিক চাপে সরকার পেরে উঠবে বলে মনে হয় না। এখানে একটা জিনিস দ্যাট রিমাইন্ডস মি, অর্থনৈতিক সংকটের এখানে একটা মেজর সমস্যার কথা যে প্রিন্স ভাই বলছেন, কতগুলো সিদ্ধান্ত সরকার নিচ্ছেন, জাতিসংঘের যে অফিস, এটাকে রিলেট করেও একটা সিদ্ধান্তের খানিকটা আলামত দেখা যাচ্ছে, যেটা আমাদের আসলে জানতে হবে। প্রথম কথা হচ্ছে, আমাদের বাণিজ্য উপদেষ্টা এসে একটা ব্রিফিং করেছেন গতকাল, এবং উনি কিছু কিছু জিনিস বলেননি। উনি বলেছেন আমাদের গোপনীয়তার চুক্তি আছে, কতগুলো প্রশ্নের জবাব উনি দেন না, একদম সরাসরি জানিয়েছেন নন ডিসক্লোজার এগ্রিমেন্ট আছে। আবার আরেকজন উপদেষ্টা যেন ফজল কবির খান বলেছে, বাংলাদেশের সাথে আমেরিকা একটা ফ্রেমওয়ার্ক চুক্তি চায় যার মধ্যে সিকিউরিটি ইনক্লুডেড। তার মানে দীর্ঘদিন থেকে আমেরিকা বাংলাদেশের সাথে দুটো চুক্তি করতে চাইছে। এগুলো এক ধরনের সামরিক চুক্তি, খুব টাফ না, যুদ্ধ করার না, কিন্তু একটা হচ্ছে সরবরাহজনিত চুক্তি, এটাকে আকসা বলে, আরেকটা হচ্ছে ইলেকট্রনিক মানে মিলিটারি ইকুইপমেন্টের ইন্টেলিজেন্সের সিকিউরিটি চুক্তি, জিসমিয়া বলে। দীর্ঘদিন থেকে চেয়েছে, মানে আকসার অধীনে আমেরিকার যে কোনো মিলিটারি একটা শিপ যাচ্ছে, সে ফিউলিং করতে পারবে, সে তার এখানে থেকে সে খাবার নিতে পারবে, এমনকি চুক্তিতে যদি থাকে সে গোলা বারুদও নিতে পারবে। আবার উল্টো বাংলাদেশও পারবে টেকনিক্যালি, বাংলাদেশ তো আমেরিকার ওখানে যুদ্ধ করতে যাবে না, তার জাহাজ নিয়ে আমেরিকার লাগবে। আর জিসমিয়া হচ্ছে আমেরিকা যখন তার কোনো হাইটেক মিলিটারি হার্ডওয়্যার বিক্রি করবে, যেমন ধরুন আমেরিকা বাংলাদেশে শুনেছি একসময় তাদের অ্যাপাচি হেলিকপ্টার বিক্রি করতে চেয়েছে, হেলিকপ্টার গানশিপ, বাংলাদেশ যদি কিনতে চায়, ওর তো একটা মারাত্মক টেকনোলজিক্যাল ইস্যু আছে, ওটা চায়নার কাছে চলে যাবে কিনা, এটা আরও আছে, তো এই চুক্তি করতে হয়। তা সরকার কি এই চুক্তিগুলোর জন্য রাজি হচ্ছে? অথবা
তার ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির সাথে আরও বেশি অ্যালাইন্ড হওয়ার জন্য মিয়ানমার তো ইজ এ ভেরি মাচ এ পার্ট অফ ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি। সো এই করিডোর দেয়া বলি, অথবা আমরা লাস্ট দেখলাম যে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ রিপোর্ট করছে যে রোহিঙ্গাদেরকে ট্রেনিং দিয়ে এখন আরাকান আর্মির বিরুদ্ধে যুদ্ধ করতে পাঠানোর কথা হচ্ছে, এগুলোতে বাংলাদেশ রাজি হচ্ছে? আমাদের তো এগুলো জানতে পারতে হবে। এবং এইরকম সরকার, আমি বলছি না এই সিদ্ধান্ত কোনোটাই বাংলাদেশ নেবে না, কিন্তু এইরকম সরকার জনগণকে অন্ধকারে রেখে এইরকম সিদ্ধান্ত নিতে পারে না। না, গোপনীয়তার চুক্তি যদি থাকে তাহলে আপনি কিভাবে জানবেন? আমি সেটাই বলছি। তাহলে যদি আমি এভাবে বলি তো আপনার আর আলোচনাটার দরকারটা কি? আপনি চলে যান, নির্বাচন দিয়ে দেন, পরের সরকার এসে সে ম্যান্ডেট প্রাপ্ত সরকার। না, এই কারণে কিন্তু অনেকে জাহিদ প্রশ্ন তুলছেন যে আসলে একটা অন্তর্বর্তী সরকারের মেয়াদ আসলে কতদিন। আমি দেখছি আসলে একটা অন্তর্বর্তী, এবার আমাদের আলটিমেট পরীক্ষাটা হলো, আমাদের 1-11 নিয়ে কনফিউশন ছিল যে আমরা কি আরেকটু ভিন্নভাবে ম্যানেজ করে এরকম একটা সিভিল সোসাইটিকে দিয়ে সরকার দেশ বেটার চালানো যায় কিনা। 1-11 সময় খুব ছোট ছিলাম না, কিন্তু অত ক্লোজলি পলিটিক্স অবজার্ভ করতাম না, কিন্তু এবার তো করলাম। আগের তথ্য পরে আরও ডিটেইল পড়েছি, জেনেছি, বুঝেছি, কম্পেয়ার করে বুঝলাম আসলে প্রিন্স ভাই রাইটলি বলছেন, সবচেয়ে খারাপ নির্বাচিত নির্বাচিত মানে হাসিনার নির্বাচন না, জেনুইন নির্বাচনে নির্বাচিত সবচেয়ে খারাপ সরকারটা এদের যে কারো চাইতে ভালো। একটা উদাহরণ দিই, মব বলে বাংলাদেশে যা আছে, নির্বাচনের পরের দিন থেকে এটা বন্ধ হবে, আপনি লিখে রাখেন, একজনেরও সাহস হবে না। যে পুলিশ আজকে অ্যাক্টিভ না, আপনি দেখেন ওর পরে কি হয়। যে রাইটিস্ট গ্রুপ বিরাট আস্ফালন দেখাচ্ছে, দেখেন নির্বাচনের পরের দিন কি হয়। অর্থনীতিতে জোয়ার হবে ইনভেস্টমেন্টের, বেশ কয়েক বছরের ইনভেস্টমেন্ট জমে আছে, অনেক কিছু আমরা দেখব। সো আমার মনে হয় এই সরকারের কোনো ক্রমেই আসলে আর উচিত হবে না, মানে ডিসেম্বরেই নির্বাচনটা হয়ে যাওয়া ভালো ছিল, এখন অন্তত যাতে ফেব্রুয়ারিতে না পিছিয়ে যায় আর কি, ফেব্রুয়ারির পর যাতে না পিছিয়ে যায়। মোটা দাগে তো জাহিদ একটা এডিটোরিয়াল বলেছেন, সর্বশেষ কনক্লুশন হলো নির্বাচন হওয়ার দরকার। না, এটা খুবই জরুরি। মানে আসলেই যদি বলেন, শুনতে শুনতে বলছিলাম, বা আমরাও আপনাকে বলি, আমরা 3রা জানুয়ারি ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যানে যে সভা করেছিলাম, আমি এই বছরের কথা বলছি, তাতে এই স্লোগানটাই আমাদের প্রধান ছিল যে এই মুহূর্তে দরকার নির্বাচিত সরকার। সুতরাং ওনার কথাটা যেটা ক্লোজিং এবং যে ব্যাখ্যা, আমার ধারণা যে আমাদের এইখানে কোনো দ্বিমতের কোনো জায়গা নেই। এবং এখন যদি এত সবের পরে বুঝতাম যে ভালো ম্যানেজ করতেছে, ভালো কতগুলো কাজ হচ্ছে, মানুষ পক্ষে আছে, তখন আমরাই বলতে পারতাম যে ঠিক আছে আরো কিছুদিন পরে। কিন্তু প্রিন্স ভাই, দেশটা কি বারবার বিক্রি হবে? না, এটা তো অনেক দিন আমাদের এরকম একটা পর্যায়ে থাকতে হবে মতি ভাই, সেটা বুঝি। কেন জানেন, আমাদের রাজনৈতিক অঙ্কে এটা বুঝি, আপনি আপনার দীর্ঘ জীবনের এই যে রাজনীতির অন্দরের খবর বা অন্যের অন্দরের খবর এটা বলতে পারবেন। ইকোনমির যে দুর্বৃত্তায়নের ধারা, এবং উনি এক সময় কথা বলতে যে যেটা বলেছে, যেটা আমরা এখানে কি বলে অঙ্ক করে বলি যে দুর্বৃত্তায়িত রাজনীতি তৈরি করে কারা? অসৎ রাজনীতিক, অসৎ ব্যবসায়ী আর অসৎ আমলা মিলে। আপনি এক ফাঁকে এই কথাগুলো বলেছেন যে সংকটগুলো কি, তো এইগুলো তো দুর্বৃত্তায়িত অর্থনীতি ওদেরকে যেমন তৈরি করে, এরা আবার দুর্বৃত্তায়িত অর্থনীতিকে রক্ষা করে। এই যে ভাইস ভার্সা, এটা যতদিন চলছে, এইটা দ্রুত হয়তো মুক্তি নেই এর থেকে যদি না যেতে পারি। এর সাথে আর একটা কথাও হিসাব রাখা দরকার আমাদের, যে আজকের দুনিয়াতেও যে আগের মতো তো নাই। এইখানে আমরা দেখতে পাচ্ছি নানা জায়গায় উগ্রতা, নানা ধরনের সংকট, এবং নিজস্ব সংকট মোচনের জন্য যুদ্ধ বিগ্রহ, নানা ঘটনা ঘটতেছে। সেই জায়গায় একটা স্বাধীন সার্বভৌমত্ব দেশ হিসাবে জনগণকে ইনভলভ করে আমরা কত বেশি সেই ভালো পথে অগ্রসর করতে পারি, এই ধরনের অন্ততপক্ষে শাসক যতটুকু আসেন, তিনি অন্ততপক্ষে রাজনৈতিক দলগুলোকে আস্থায় নিয়ে এবং অন্য শ্রেণী পেশার মানুষকে আস্থায় নিয়ে যদি চলতে চান, তাহলে হয়তো রেমেডিটা আমাদের সামনে দ্রুত হবে, না হলে হয়তো অনেকদিন এই ধরনের একটা সংকটের মধ্যে আমাদের থাকতে হবে। অনেক ধন্যবাদ। 30 সেকেন্ড আছে। আমি সর্বশেষ একটা কথা ডক্টর আমাদের প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে বলতে চাই। মানে ওনার আসলে বাংলাদেশে এসে প্রধান উপদেষ্টা হয়ে কোনো অর্জন নাই, ওনার সব যাবতীয় অর্জন ওনার অনেক আগেই হয়েছে। উনি উই আর লাকি যে উনি দায়িত্ব নিয়েছেন, কিন্তু এই জায়গায় ওনাকে শক্ত অ্যাডমিনিস্ট্রেটর হয়ে, ফ্যাসিলিটেটর হয়ে, অ্যাডমিনিস্ট্রেটর হয়ে দেশকে গণতান্ত্রিক যাত্রায় তুলে দিয়ে যেতে হবে। কারণ ওনার শুধু হারানোরই আছে। ওনার এই দায়িত্ব নেওয়ার পর কিন্তু ওনার অর্জনের কিছু নাই। উনি খুব ভালো চালালেও মানুষ বলতেন হ্যাঁ ডক্টর ইউনূস তো ভালোই চালাবেন, যখন উনি খারাপ করবেন তখন কিন্তু খুব বিরাট ঝুঁকি আছে। আমি দেখতে চাই উনি শেষটা খুব সুন্দরভাবে শেষ করে যাবেন। অনেক ধন্যবাদ আপনাকে জাহিদ। প্রিন্স ভাই, আপনাকেও অনেক ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন।